গুড মর্নিং সবাইকে। তো দেখো, এর আগের ভিডিওতে তোমাদেরকে আমি দেখিয়েছি যে বচন কিভাবে করে। দেখো, যুক্তিবিজ্ঞানী অ্যারিস্টটল এই বচন করার কিছু আবার নিয়মবিধি দিয়েছেন। সেই নিয়ম অনুযায়ী আমাদেরকে প্রত্যেকটা বচন করতে হবে। তো দেখো, কোন শব্দটা থাকলে কোন বচনে সেটাকে রূপান্তরিত করতে হবে। যদিও এই নিয়মগুলো এর আগের যে ভিডিওগুলো আছে ওগুলোতে আমার দেওয়া আছে, তো সেই জন্য আমি আর ওই নিয়মগুলোকে বোর্ডের মধ্যে করছি না, সব নিয়মগুলোকে এই একটা ভিডিওর মধ্যে দেওয়ার চেষ্টা করছি। সেটা আমার লেখা আছে খাতার মধ্যে। তো দেখো, যে বাক্যকে বচনে পরিণত করার বিশেষ নিয়মগুলি লেখো। প্রথম নিয়মটা দেখে নিব। যে বাক্যে সকল, সব, সমস্ত, প্রত্যেক, সর্বদা, অবশ্যই, নিশ্চয়ই, নিশ্চিতভাবে, অনিবার্যভাবে, একান্তভাবে, মাত্র, নিয়ত, যা তা, যখনই, যে কোনো, যে কেউ, সেখানে, সকল ক্ষেত্রে, সব সময় ইত্যাদি শব্দগুলি থাকলে বাক্যটি যদি হ্যাঁবাচক বা সদর্থক হয় তাহলে এ বচনে রূপান্তরিত করতে হবে, আর নয়ার্থক বা নাবাচক থাকলে ও বচনে রূপান্তরিত করতে হবে। তো দেখো, এখানে বলছে এই সব শব্দগুলো দিয়ে যদি বাক্যটা সদর্থক বা হ্যাঁবাচক হয় তাহলে সেটাকে কি করব? এ বচনে রূপান্তরিত করব, অন্যথায় সেটাকে ও বচনে রূপান্তরিত করতে হবে। তো দেখো, কিছু উদাহরণ দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। যেমন এখানে আছে যে সব মানুষ স্বার্থপর, তাহলে বাক্যটা হ্যাঁবাচক আছে আর সদর্থক আছে, তাই না? তাহলে কি হবে? প্রথমে আমরা বাক্যকে বচনে রূপান্তরিত করার সময় এল ডট এফ দিব। এল কথার অর্থ হচ্ছে লজিক্যাল, এফ কথার অর্থ হচ্ছে ফর্ম। তো এটা কোন বচনে হবে? এ বচনে হবে, যেহেতু সব কথাটা এখানে আছে, তাই কি না? সব এই যে নিয়মে আছে, নিয়মের মধ্যে সব আছে, তাহলে সব দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেটাকে এ বচনে করতে হবে, এখানে বলা আছে। তাহলে এটা কি হবে? যে সকল মানুষ হয় স্বার্থপর, এ বচন। 2 নম্বরটা কি আছে? যে প্রত্যেক কবি ভাবুক, তাহলে প্রত্যেক আছে, এখানেও প্রত্যেক কথাটা দেওয়া আছে, তাই কি না? তাহলে এটাও এ বচনে হবে, যে সকল কবি হয় ভাবুক। তারপরটা কি আছে? 3 নম্বর উদাহরণটা দেখো, শিশু মাত্রই সরল, তাই না? তাহলে এখানে মাত্রই কথাটা আছে, ওখানেও মাত্রই কথাটা আছে, তাহলে এখানে এটাও এ বচনে হবে, যে সকল শিশু হয় সরল। তারপরের নিয়মটা, এই উদাহরণটা দেখো, যেখানে কি আছে? যে সব মানুষই সৎ নয়, মানে বলছে যে পৃথিবীর মধ্যে মানুষ জাতি যতজন আছে কেউই সৎ না। তাহলে এখানে দেখো, যে সব আর নয় দিয়ে যদি কোনো বাক্য থাকে, মানে নয়ার্থক যদি থাকে এই বাক্যটা, তাহলে সেটাকে কি করতে হবে? ও বচনে করতে হবে, নিয়মে বলা আছে। তাহলে সেটাকে ও বচনে করব। কোনো কোনো মানুষ নয় সৎ, এখানে সৎ ব্যক্তি কথাটাও আমরা লিখতে পারি। তারপর এখানে বলছে যে যে কেউ কাজটি করতে পারে, মানে এখানে বলছে যে এমন একটা কাজ যেটা নাকি সবাই করতে পারে। যে কেউ বলতে প্রত্যেকটা ব্যক্তি, সেটা শিশুর ক্ষেত্রে হোক বা একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে হোক, যে কারো ক্ষেত্রে হোক, তাহলে এটা এ বচনে হবে, তাই কি না? এই যে কেউ আছে, নিয়মের মধ্যেও আমরা পড়লাম যে কেউ, তাই না? যে কেউ দিয়ে যদি কোনো শব্দ থাকে তাহলে সেই বাক্যটাকে এই বচনে রূপান্তরিত করতে হবে। তাহলে বচনটা কিভাবে হবে? দেখো, এল এফ দিলাম, এখানে সকল ব্যক্তি হয় এমন যারা এই কাজটি করতে পারে। এই এমন যারা, এমন যে, এই সব শব্দগুলো কিছু কিছু বাক্যের ক্ষেত্রে লজিক করার সময় আমরা বসাতে পারি। তারপরটা কি আছে? দেখো, যে মানুষ অবশ্যই জ্ঞানী, এই অবশ্যই কথাটা নিয়মের মধ্যে আছে, তাই না? তাহলে এখানে আছে সকল মানুষ হয় জ্ঞানী, এই বচন। তারপরটা কি আছে? ডক্টররা সর্বদা স্বার্থপর নয়, তাই না? ডক্টররা কি সর্বদা স্বার্থপর নয়, তাহলে এটা কোন বচনে হবে? যেহেতু নয় আছে, তাই কি না? সর্বদা নয় আছে, তাহলে ও বচনে, যে কোনো কোনো ডক্টর নয় স্বার্থপর। তারপরটা কি আছে? যে কবিরা সব সময় চিন্তা করে। এই যে সব সময় কথাটা নিয়মের মধ্যে ছিল, তাহলে বাক্যটা সদর্থক আছে, তাহলে এ বচনে হবে, যে সকল কবি হয় চিন্তাশীল ব্যক্তি। এইভাবে তোমাদেরকে একটা বাক্য যেসব শব্দগুলো দিয়ে থাকবে সেই বাক্যটাকে যেই বচনে করতে বলবে সেই বচনে তোমাদেরকে করতে হবে। বুঝতে পারলে? এইভাবে করতে পারলে একটা লজিকও তোমাদের ভুল যাওয়ার সম্ভাবনা নেই।
দেখো এবার 2 নম্বর নিয়মটা কি বলেছে, যে যদি কোনো বাক্যে না, নেই, হতে পারে না, কেউ না, কখনোই না, একটিও না, কোনো কিছু নয়, কোনো মতে নয়, এক নয়, এমন নয় যে, একজনও নয়, কোনো সময় নয়, একই সঙ্গে নয় ইত্যাদি শব্দ থাকলে ই বচনে পরিণত করতে হবে। বলছে যে এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে শুধুমাত্র ই বচনেই রূপান্তরিত করব। বুঝতে পারলে, এখানে একটা বচনে রূপান্তরিত করতে বলছে যদি এই সব শব্দগুলো দিয়ে কোনো বাক্যটা থাকে। যেমন এখানে আছে যে সাদা বিড়াল নেই। এখানে বাক্যের মধ্যে বলে দিয়েছে যে সাদা রঙের যতগুলো প্রাণী আছে একটাও বিড়াল প্রজাতির মধ্যে পড়ে না। তাহলে বাক্যের মধ্যে বা বাক্যটাকে যেটা বলবে আমাকে সেটাকে বচনে রূপান্তরিত করতে হবে। বাস্তব লাইফে আমরা কি জানি যে সাদা বিড়াল আছে, তাই কি না? কিন্তু বাক্যের মধ্যে বলে দিয়েছে নেই, মানে বাক্যটাকে পুরোপুরিভাবে কি করছে, অস্বীকার করছে। যদি এরকম ধরনের বাক্য থাকে তাহলে সেটাকে আমাকে ই বচনে রূপান্তরিত করতে হবে। বুঝতে পারলে? তাহলে এটা হবে কি, এলএফ দিয়ে করব, কোনো বিড়াল নয় সাদা। এখানে প্রাণী কথাটাও দিতে পারি, এখানে যে কোনো বিড়াল নয় সাদা। তারপরটা কি আছে, যে মানুষের শিং নেই। তাহলে এই বাক্যটা পুরোপুরিভাবে অস্বীকার করছে, তাই কি না? যে আদৌ কি এটা চিরন্তন সত্য? এটা চিরন্তন সত্য না, কারণ মানুষ জাতি যতজন সদস্য আছে কারো শিং নেই, আর জীবনে এটা হবেও না, তাই কি না? তাহলে এখানে আছে যে কোনো মানুষ নয় শিংযুক্ত প্রাণী। বাক্যটাকে আমাদেরকে এইভাবে লিখতে হবে, কোনো মানুষ নয় শিংযুক্ত প্রাণী। তো এখানে আরও যদি এক্সাম্পল আমরা লিখি তাহলে এখানে করতেই পারি যে সাদা হাতি নেই, তাই না? পৃথিবীর মধ্যে যত সাদা রঙের প্রাণী আছে একটাও হাতির মধ্যে পড়ে না, তাহলে ওটাকে করতেই পারি যে কোনো হাতি নয় সাদা প্রাণী। বা এটাও থাকতে পারে লাল ফুলের গন্ধ নেই। তার মানে এখানে বলে দিয়েছে যে লাল রঙের যতগুলো ফুল আছে একটারও কি গন্ধ নেই, মানে গন্ধ থাকবে না। তাহলে বাক্যের মধ্যে এটা বলেছে, তাহলে এই বচনটাকেও আমরা করতে পারবো যে কোনো লাল ফুল নয় গন্ধযুক্ত ফুল বা গন্ধযুক্ত। তার মানে একটা কথা মনে রাখবে, এই বচনের ক্ষেত্রে যখনই দেখবে যে বাক্যটাকে পুরোপুরিভাবে অস্বীকার করছে আর এই সব শব্দগুলো দিয়ে কোনো বাক্য আছে, তখন সেই বাক্যটাকে ই বচনে রূপান্তরিত করতে হবে। বাস এই কথাটা মনে রাখলেই হয়ে যাবে। এবারে দেখো 3 নম্বর নিয়মটা, এর মধ্যে কি বলছে, যে যদি কোনো বাক্যে কোনো কতিপয়, কিছু, কিছু কিছু, অনেক, অধিকাংশ, প্রায় সব, সাধারণত, পার্সেন্টেজ, অল্প, কম, বেশি, মাঝে মাঝে, কখনো কখনো, কোথাও, কিছু সংখ্যক, কয়েকটি, একটি ছাড়া সব, মধ্যে মধ্যে, অল্প সংখ্যক, মুষ্টিমেয়, একাধিক, 1 2 3 4 ড্যাশ 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 প্রভৃতি, মানে এর মধ্যে যতগুলো সংখ্যা আছে প্রভৃতি সংখ্যা বা শব্দ থাকলে সদর্থক বা হ্যাঁবাচক হলে আই বচনে রূপান্তরিত করতে হবে। মানে এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে আর সেই বাক্যটা যদি হ্যাঁবাচক হয়, মানে না কথাটা যদি না থাকে, তাহলে কি করতে হবে, আই বচনে করতে হবে। আর নয়অর্থক বা না বাচক থাকলে সেটাকে কি করতে হবে, ও বচনে রূপান্তরিত করতে হবে। বাস এখানে বলছে এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে আর বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে আই বচন, আর না বাচক হলে ও বচনে করতে হবে। দেখো উদাহরণ দেওয়া আছে কয়েকটা, বুঝিয়ে দিই। তাহলে এখানে কি আছে দেখো, বেশিরভাগ শিক্ষক ছাত্র দরদি। তাহলে ওই বেশিরভাগ কথাটা ওখানে পড়লাম, তাহলে বাক্যটা কি আছে, না কথা আছে কি, নেই। তাহলে এটা কোন বচনে হবে, আই বচনে। যেহেতু এখানে বলছে যে বেশিরভাগ শিক্ষক ছাত্র দরদি, বাক্যটা সদর্থক বা হ্যাঁ বাচক আছে, বুঝতে পারছো? তাহলে এটা কি হবে, এলএফ দিয়ে করব, কোনো শিক্ষক হয় ছাত্র দরদি, আই বচন। তারপর 2 নম্বর কি আছে, মুষ্টিমেয় ব্যবসায়ী সৎ। এই মুষ্টিমেয় কথাটার অর্থ হচ্ছে অল্প কিছুকে বোঝাচ্ছে, বা কিছু সংখ্যককে বোঝাচ্ছে। তাহলে এখানে কি হবে, L.F, কোনো ব্যবসায়ী হয় সৎ ব্যক্তি, এটাও আই বচন।
তারপরটা দেখো কি বলছে যে 80% ছাত্র পরীক্ষায় ভালো করেছে। তাহলে এটাও যেহেতু হ্যাঁ বাচক আছে তাহলে এটাও আই বচন হবে। কোনো কোনো ছাত্র হয় এমন যারা পরীক্ষায় ভালো ফল করেছে। এখানে ফল কথাটা হবে, ভালো ফল। যাই হোক এখানে মিস্টেক হয়ে গেছে লিখতে। তো এখানে দেখে নাও যে 80% ছাত্র পরীক্ষায় ভালো ফল করেছে হবে। হ্যাঁ, এখানে লিখে নিও ভালো ফল করেছে। তাহলে এটা কি হবে? কোনো কোনো ছাত্র হয় এমন যারা, এই এমন যে আর এমন যারা, এর আগেও বললাম যে কিছু কিছু বাক্যের ক্ষেত্রে আমরা এই সব শব্দগুলো বসাতেই পারি। পরীক্ষায় ভালো ফল করেছে। 4 নম্বর নিয়মে চলে আসো। উদাহরণে কি বলছে? অধিকাংশ রাজনীতিবিদ দরদি নয়। অধিকাংশ কথাটা বাক্যের মধ্যে ছিল, এই অধিকাংশ আছে আর নয় আছে, তাই কি না? এই অধিকাংশ আর নয় থাকলে বাক্যটা কোন বচন হবে? ও বচন হবে। কারণ এর আগে নিয়মে পড়লাম যে নয়ার্থক থাকলে সেটাকে ও বচনে রূপান্তরিত করতে হবে, তাই না? তাহলে এটা কি হবে? এলএফ দিয়ে করব। কোনো কোনো রাজনীতিবিদ নয় দরদি। মানে যাদের দয়া মায়া থাকে না। তারপরে কি বলছে? একটি ছাড়া সব পুস্তক মূল্যবান নয়। বলছে একটি ছাড়া সব পুস্তক মূল্যবান নয়। তাহলে নয়ার্থক আছে, তাই কি না? তাহলে এটা কোন বচনে হবে? ও বচনে হবে, যে কোনো কোনো পুস্তক নয় মূল্যবান। তারপরটা কি আছে? আম সাধারণত টক। তাহলে বাক্যটা কি আছে? সদর্থক আছে, তাই কি না? তাহলে এটাকে আই বচনে করতে হবে। কোনো কোনো আম হয় টক। এখানে ফল কথাটাও লিখতে পারি যে কোনো কোনো আম হয় টক। তারপরে নিয়মটা কি আছে? যে অনেক ছাত্র বুদ্ধিমান। বলছে অনেক ছাত্র বুদ্ধিমান। 100টার মধ্যে ধরলাম যে 70টা ছেলে বুদ্ধিমান বা 80টা ছেলে বুদ্ধিমান, কিন্তু 20টা ছাত্রটা আছে যারা বুদ্ধিমান নয়। তাহলে বাক্যটা কি আছে? সদর্থক আছে, হ্যাঁ বাচক। তাহলে সেটাকে আই বচনে করতে হবে, যে কোনো কোনো ছাত্র হয় বুদ্ধিমান, তাই কি না? যে কিছু কিছু ছাত্র আছে যারা বুদ্ধিমান। প্রায় সব মানুষই স্বার্থপর নয়। এই যে প্রায় সব আর নয় কথাটা আছে, তাই কি না? তাহলে নয়ার্থক থাকলে এর আগের নিয়মেই আমরা পড়লাম যে সেটাকে ও বচনে করতে হবে। তাহলে কোনো কোনো মানুষ নয় স্বার্থপর। এই প্রায় সব আর নয়, এই শব্দগুলো শুধুমাত্র বাক্যটাকে বোঝাচ্ছে যে কোন বচনে হবে। বাস এইভাবে তোমরা মনে রাখতে পারলেই লজিকগুলো তোমাদের একটাও ভুল হবে না। সেই দিকটা অবশ্যই মনে রাখবে যে তোমাদেরকে লজিক করার সময় অন্তত পক্ষে নিয়মগুলোকে মনে রাখতেই হবে, এর বিকল্প কিছু নেই। এবারে দেখো 4 নম্বর নিয়ম। 4 নম্বর নিয়মে কি বলা হয়েছে? যে এগুলাকে বলে বিশিষ্ট বচন। বিশিষ্ট বচন বলতে বোঝায় যে বিশিষ্ট কোনো কিছু, বিশিষ্ট কোনো ব্যক্তি, বস্তু বা জায়গা বা নামের ক্ষেত্রে কিভাবে সেই বাক্যগুলোকে বচনে করব। তো দেখো এখানে বলছে যে বচনের উদ্দেশ্যটি নাম বাচক পদ হয় তাকে কি বলে? বিশিষ্ট বচন বলে। নামবাচক পদ। বিশিষ্ট বচনের উদ্দেশ্য পদটি যদি নির্দিষ্ট পদ হয়, মানে কি বলছে? যে বিশিষ্ট বচনের যেটা উদ্দেশ্য পদ থাকবে সেটা যদি নির্দিষ্ট করে বোঝায়, যেমন বিশিষ্ট নাম। বিশিষ্ট নাম কি? রাম, তাজমহল, কলকাতা। তারপরে কি বলছে? সর্বনাম আমি, তুমি, সে। তারপরে কি বলছে? নির্দিষ্ট ব্যক্তি বা বস্তু ছেলেটি, মেয়েটি, লোকটি, বইটি প্রভৃতি শব্দ থাকে, তবে বাক্যটি সদর্থক হলে এ বচনে হবে বা এ বচনে রূপান্তরিত করতে হবে। আর নয়ার্থক হলে ই বচনে রূপান্তরিত করতে হবে। বলছে এই সব শব্দগুলো দিয়ে যদি বাক্যটা থাকে, তাহলে বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে কি করব? এ বচনে করতে হবে। আর যদি না বাচক থাকে তাহলে ই বচনে করতে হবে। কিন্তু বিশিষ্ট বচনের ক্ষেত্রে তোমাদের একটা কথা মনে রাখতে হবে, যে এই বিশিষ্ট বচনের ক্ষেত্রে তোমাদেরকে পরিমাণটা বসাতে হবে না। একটা বাক্যকে যখন বচনে রূপান্তরিত করব তখন আমরা জানি যে তার 4টা অংশ থাকে, তাই কি না? কিন্তু বিশিষ্ট বচনের ক্ষেত্রে অংশ হয়ে যাবে 3টা। একটা হচ্ছে উদ্দেশ্য, গুণ আর বিধেয়। এই কথাটা এখানে মনে রাখবে। এটা অনেক সময় তোমাদের এমসিকিউ এ দিয়ে থাকে যে বিশিষ্ট বচনের অংশ কয় প্রকার। তাহলে দিব আমরা 3 প্রকার। কি কি? পরিমাণ, উদ্দেশ্য, উদ্দেশ্য, গুণ আর বিধেয়।
এই কথাটা মনে রাখবে। আর যদি বলে যে বচনের অংশ কয় প্রকার, তাহলে হবে 4 প্রকার: পরিমাণ, উদ্দেশ্য, গুণ আর বিধেয়। যদি বলে বিশিষ্ট বচনের অংশ কয় প্রকার, তাহলে হবে 3 প্রকার: উদ্দেশ্য, গুণ আর বিধেয়। এই কথাটা মনে রাখবে। তো দেখো এক্সাম্পল কয়েকটা। এখানে কি আছে, রবীন্দ্রনাথ বিশ্বকবি। হ্যাঁ, তাহলে এটা এলএফ দিয়ে কী করলো, রবীন্দ্রনাথ হন বিশ্বকবি, এ বচন, যেহেতু হ্যাঁ বাচক আছে, তাই কি না? তারপরটা দেখো, দিল্লি পশ্চিমবঙ্গের রাজধানী নয়। তাহলে কি বলছে, যে দিল্লি একটা আলাদা স্টেট, পশ্চিমবঙ্গ একটা আলাদা স্টেট, বলছে দিল্লিটা পশ্চিমবঙ্গের রাজধানী নয়। এটা আমরা প্রত্যেকে জানি, তাই কি না? তাহলে এখানে কি বলছে, পুরোপুরিভাবে বাক্যটাকে অস্বীকার করছে, বা বাক্যটার মধ্যে নয় কথাটা আছে, তাই কি না? তাহলে না বাচক থাকলে সেটাকে কি বচন করতে হবে, ই বচনে, নিয়মে বলা আছে। তাহলে কি হবে, দিল্লি নয় পশ্চিমবঙ্গের রাজধানী। এখানে কি আছে, আমি দুর্বল নই। তাহলে আবার এই কথাটাতে নয়ার্থক আছে, তাই কি না? তাহলে এটা আবার কি হবে, ই বচনে করতে হবে, যে আমি নই দুর্বল। যেমন আছে ছেলেটি ভালো। তাহলে এখানে বাক্যটা কি আছে, যে ছেলেটি নির্দিষ্ট করে একটা ছেলেকে বোঝাচ্ছে না, এই যে ছেলেটি ভালো। তাহলে এটা এ বচনে করতে হবে, যে ছেলেটি হয় ভালো। লোকটি স্বার্থপর। তারপরে কোনো একটা লোক, ব্যক্তি আছে অনেকগুলা, তার মধ্যে বললো লোকটি হচ্ছে স্বার্থপর। তাহলে বাক্যটা কি আছে, হ্যাঁ বাচক আছে বা সদর্থক আছে, তাহলে এ বচনে করব, লোকটি হয় স্বার্থপর। দেখো, ওই ফুলটি সুগন্ধযুক্ত। তাহলে বাক্যটা কি আছে, হ্যাঁ বাচক আছে, তাই কি না? তাহলে কি হবে, ওই ফুলটি হয় সুগন্ধযুক্ত, এই বচনে। তারপরটা কি আছে দেখো, প্লেটো অ্যারিস্টটলের শিষ্য নয়। বলছে প্লেটো একজন দার্শনিক, অ্যারিস্টটলও একজন দার্শনিক। বলছে প্লেটো অ্যারিস্টটলের শিষ্য নয়, তাহলে নয়ার্থক আছে। তাহলে এখানে ই বচনে হবে এলএফ দিয়ে, যে প্লেটো নয় অ্যারিস্টটলের শিষ্য। ব্যাস, এই নিয়মটাকে একটু তোমাদের মনে রাখতে হবে। এবারে যেটা করব সেটা হচ্ছে 5 নম্বর নিয়ম। দেখো, এই নিয়মগুলোকে ব্যতিক্রম নিয়মও বলা হয়ে থাকে। দেখো এখানে কি আছে, এই নিয়মগুলোর থেকেই তোমাদের পরীক্ষায় কোশ্চিন হয়, আর এই নিয়মগুলোর থেকেই কোশ্চিন হলে অনেক ছাত্রছাত্রীরা তোমরা ভুল করো। যদি কেউ লজিক খুব পারে, কিন্তু পারার পরেও দেখবে যে যখন 4-5টা লজিকের ঊর্ধ্বে তোমাদের লজিক করতে হবে, বা একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে হবে, তখন এই নিয়মগুলো থাকলে তোমাদের অনেক জায়গায়, অনেক ক্ষেত্রে তোমরা ভুল করে দাও। অতএব এই নিয়মগুলোর থেকে তোমরা ওই বিশিষ্ট বচন থেকে অবশ্যই এগুলো একটু হলেও বেশি করে পড়বে বা মনে রাখার চেষ্টা করবে, কারণ পরীক্ষায় কোশ্চেন হলে এখান থেকেই হয়, বা এইসব শব্দ থেকেই একটা বাক্য তৈরি হয়, ওই বাক্যটাকে বচনে রূপান্তরিত করতে হয়। তো দেখো কি আছে, যদি কোনো বাক্যে মাত্র, কেবলমাত্র, শুধুমাত্র, ব্যতীত নয়, ছাড়া নয়, ছাড়া কেউ নয় প্রভৃতি শব্দের কোনোটি যুক্ত থাকে, তাকে কি বলে, প্রক্ষেপক বা বর্জনমূলক বচন বলা হয়। এই জাতীয় বাক্যকে বচনে পরিণত করার সময় এ বচন কিংবা ই বচন যে কোনো একটি বচনে রূপান্তরিত করতে হবে। কিন্তু বাক্যকে বচন করার সময় তাদের উদ্দেশ্য এবং বিধেয়ের স্থান পরিবর্তন করতে হবে। অর্থাৎ বাক্যের উদ্দেশ্যপদ বচনের বিধেয় পদ হবে, এবং বাক্যের বিধেয় পদ বচনের উদ্দেশ্য পদ হবে। দেখো এখান থেকে কথাটা আগে শুনো, যে এখানে কি বলছে, যে এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে সেই বাক্যটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে কিংবা ই বচনে করতে হবে। এ বচনে কখন করব, যখন বাক্যটা হ্যাঁ বাচক থাকবে, তখন এ বচনেই আমরা রূপান্তরিত করব। কিন্তু এই বাক্যটাকে এ বচনে রূপান্তরিত করার সময় একটা জিনিস মনে রাখতে হবে, যে বাক্যের যেটা উদ্দেশ্য পদ থাকবে সেটাকে বচনের বিধেয় পদ বানাতে হবে, আর যেটা বাক্যের বিধেয় পদ থাকবে ওটাকে বাক্যের উদ্দেশ্য পদ বানাতে হবে।
মানে তাদের উদ্দেশ্য বিধেয়ের স্থানটাকে কি করতে হবে, পরিবর্তন করতে হবে। যদি কেবলমাত্র, মাত্র, শুধু, শুধুমাত্র এই সব শব্দ দিয়ে কোনো বাক্য থাকে, বাস এই কথাটা মনে রাখবে। আর এখানে কি বলছে যে বাক্যের মাঝে যদি এই শব্দগুলি থাকে তাহলে উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটা পরিবর্তন হবে না। মানে বলছে যে এই যে শব্দগুলো আছে, এই শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে কি করতে হবে, বাক্যের শুরুতে যদি এই শব্দগুলো থাকে তাহলে কি করতে হবে, উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটাকে পরিবর্তন করতে হবে। কিন্তু যদি বাক্যের মাঝখানে থাকে তাহলে কিন্তু সেই বাক্যগুলোর উদ্দেশ্য আর বিধেয়ের স্থানটা পরিবর্তন করব না। এই কথাটা তোমরা অবশ্যই মনে রাখবে। তো দেখো কয়েকটা এক্সাম্পল দিলেই তোমরা বুঝতে পারবে। আর বেশিরভাগ ক্ষেত্রে এখানে এই নিয়মটার ক্ষেত্রে এ বচনেই করতে হয়, মানে বাক্যটা সদর্থকই থাকে। কারণ ই বচনে যখন আমরা করতে যাব তখন বাক্যের মধ্যে একটা বচন করার সময় কন্ট্রোভার্সি এসে দাঁড়াবে। তো আজ পর্যন্ত ওরকম কোনো কোশ্চিন হয়নি। সবসময় কেবলমাত্র, শুধুমাত্র দিয়ে কোশ্চিন হলে বাক্যটা সদর্থক বা হ্যাঁ বাচকই থাকে, যেটাকে এ বচনে করতে হবে। তো দেখো এখানে কি আছে, যেমন কেবলমাত্র ধার্মিকরা সুখী, তাহলে এলেফ দিয়ে করব যে সকল সুখী ব্যক্তি হয় ধার্মিক ব্যক্তি। মানে এই কেবলমাত্র তো শুধুমাত্র শব্দটা বলছে, তাই কি না? এই শব্দটা দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে কি হবে, বাক্যের যেটা উদ্দেশ্য পদ সেটা বিধেয়ের স্থানে যাবে, যেটা বাক্যের বিধেয় পদ সেটা উদ্দেশ্য স্থানে আসবে, তাই না? তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? এটা হচ্ছে প্রেডিকেট, তাহলে কি হবে, এটা হয়ে যাবে উদ্দেশ্যের জায়গায়, এটা চলে যাবে বিধেয়ের জায়গায়। এই কথাটা মাথায় রাখবে যে কেবলমাত্র ধার্মিকরা সুখী, তাহলে এটা কি হবে, সকল সুখী ব্যক্তি, এটা এখানে চলে আসলো, হয় ধার্মিক ব্যক্তি, এটা এখানে চলে গেল, এ বচন। তারপর এটা কি আছে, শুধু সাধুরাই উদার, তাহলে উদার কথাটা চলে আসবে বচনের উদ্দেশ্য স্থানে, আর সাধু কথাটা চলে যাবে বিধেয় স্থানে। তাহলে এখানে কি হবে, যে সকল উদার ব্যক্তি হয় সাধু, এ বচন। তারপর এটা কি আছে, শুধুমাত্র পরিশ্রমীরাই সফল হয়, তাহলে এটারও উদ্দেশ্য বিধেয় পরিবর্তন হবে। তাহলে সকল সফল ব্যক্তি, এই যে এখানে এটা চলে আসবে, এখানে এটা চলে আসবে, তাহলে সকল সফল ব্যক্তি হয় পরিশ্রমী ব্যক্তি। তারপর 3 নম্বর উদাহরণটা কি আছে, একমাত্র চার্বাকরাই জড়বাদী, তাহলে এটাও এ বচনে হবে, সকল জড়বাদী হয় চার্বাক, এই বচন। নেক্সট কি আছে, যে শুধু মানুষরা জ্ঞানী, তাহলে এটা কি হবে, সকল জ্ঞানী ব্যক্তি হয় মানুষ, মানে বিধেয়টা উদ্দেশ্যের জায়গায়, উদ্দেশ্যটা বিধেয়ের জায়গায়, এই বচন। কেবলমাত্র শিশুরা সরল, কেবলমাত্র শিশুরা সরল, তাহলে এটা কি হবে, সকল সরল ব্যক্তি হয় শিশু। দেখো অনেকের এখানে কোশ্চিন হতে পারে যে স্যার এখানে শিশুর জায়গায় ব্যক্তি কথাটা কেন হলো, তাই কি না? দেখো দর্শনে একটা কথা মাথায় রাখবে যে শিশু থাকুক, শিশু, মানুষ, বয়স্ক, মহিলা যাই থাকুক না কেন, এই ফিলোসফিতে ব্যক্তি কথাটা ইউজ করতে হবে আমাদেরকে। এখানে কোনো ইন্ডিকেট নেই যে মানুষ হলেই ব্যক্তি হবে, শিশু হলেও ব্যক্তি এখানে আমরা লিখতে পারি, কারণ এখানে ব্যক্তি বলতে সকল মানুষ জাতিকে বোঝানো হয়েছে। এখানে ছেলে মেয়ে ডিভাইডেড বা বাচ্চা বা শিশু ডিভাইডেড এরকম কোনো কিছু বলা হয়নি। তাহলে এখানে কি হবে, যে কেবলমাত্র শিশুরা সরল, তাই না? তাহলে এখানে কি হবে, যে সকল সরল ব্যক্তি হয় শিশু, এই বচনে। তারপরটা কি আছে, যে মানুষ মাত্রই স্বার্থপর, তাই না? এই মাত্রই কথাটা মাঝখানে আছে, তাই না? তাহলে এটা এ বচনেই হবে, কিন্তু উদ্দেশ্য বিধেয়ের স্থানটা চেঞ্জ হবে না, যেটা আমরা এ বচনে প্রথম নিয়মে দেখেছিলাম। সকল মানুষ হয় স্বার্থপর ব্যক্তি, এ বচন। বাস এই নিয়মটাকে অবশ্যই তোমরা মনে রাখবে, এই নিয়ম থেকেই পরীক্ষায় কোশ্চিন হয়। এবারে 6 নম্বর নিয়ম, তো দেখে নাও, এটাও একটা ব্যতিক্রম নিয়ম, এই নিয়ম থেকেও কোশ্চিন হয়। এই কেবলমাত্র আর খুব কম বা কচ্চিৎ কদাচিৎ এইসব বা শব্দগুলো দিয়ে তোমাদের পরীক্ষায় বেসিক্যালি কোশ্চিনগুলো বেশি হয়। তো দেখে নাও 6 নম্বর নিয়মে কি বলছে, যদি কোনো বাক্যে কদাচিৎ, কচ্চিৎ, খুব কম সংখ্যক, স্বল্প সংখ্যক, খুব অল্প, খুব কম, অত্যন্ত কম, নেই বললেই চলে, বেশি কিছু নয়, কালভদ্রে প্রভৃতি শব্দ থাকলে বাক্যটি যদি নয়ার্থক বা নাবাচক হয় তাহলে সেটাকে সদর্থক আই বচনে রূপান্তরিত করতে হবে। আর যদি সদর্থক বা হ্যাঁ বাচক হয় তাহলে
নয়ার্থক ও বচনে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ বাক্যটি সদর্থক বা হ্যাঁবাচক থাকলে ও বচনে করতে হবে, আর নয়ার্থক বা নাবাচক থাকলে আই বচনে রূপান্তরিত করতে হবে। তো দেখো এখানে কি বলেছে যে এই সব শব্দগুলো দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে বাক্যটা যদি হ্যাঁবাচক হয় তাহলে ওটাকে নাবাচকে করতে হবে, নাবাচক ও বচনে রূপান্তরিত করতে হবে। আর বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে কিন্তু সেটাকে হ্যাঁবাচক আই বচনে রূপান্তরিত করতে হবে। এটার ক্ষেত্রে একদমই ব্যতিক্রম। আগে আমরা কি করতাম, যদি বাক্যটা সদর্থক থাকতো তাহলে সেটাকে আই বচনে করতাম, নয়ার্থক থাকলে সেটাকে ও বচনে করতাম, তাই কি না? কিন্তু এখানে টোটালটাই উল্টো বলে দিয়েছে। কি বলছে, যদি এই সব শব্দগুলো দিয়ে কোনো বাক্য থাকে, বাক্যটা যদি হ্যাঁবাচক থাকে তাহলে ওটাকে নাবাচক ও বচনেই রূপান্তরিত করতে হবে, আর বাক্যটা যদি নাবাচক থাকে তাহলে ওটা হ্যাঁবাচক আই বচনেই রূপান্তরিত করতে হবে। তাহলে দেখে নাও, উদাহরণ দেওয়া আছে যে কদাচিৎ ধার্মিকরা সুখী হয়, তাই কি না? কদাচিৎ ধার্মিকরা সুখী হয়, তাহলে এটা কি আছে? সদর্থক আছে, হ্যাঁবাচক আছে। তাহলে কি বলছে সেটাকে, যে সদর্থক থাকলে সেটাকে নয়ার্থক ও বচনে রূপান্তরিত করতে হবে। এই যে বাক্যটি সদর্থক হ্যাঁবাচক থাকলে ও বচনে করতে হবে, তাই না? তাহলে এটা কী হবে? কোনো ধার্মিক নয় সুখী ব্যক্তি, কোনো ধার্মিক নয় সুখী ব্যক্তি, এই নিয়মটার ক্ষেত্রে এইভাবে করতে হবে। 2 নম্বর নিয়মটা কি আছে? খুব কম মানুষ শিক্ষিত নয়, এটাও হ্যাঁবাচক আছে, নাবাচক আছে। খুব কম মানুষ শিক্ষিত নয়, তাহলে এটাকে কি করব? এখানে বলে দিয়েছে যে আর নয়ার্থক বা নাবাচক থাকলে আই বচনে করতে হবে। তাহলে এখানে নয় কথাটা আছে, তাই কি না? নাবাচক, তাহলে ওটাকে আই বচনে করব। কোনো মানুষ, এখানে নয় কথাটা হবে, হ্যাঁ, কোনো মানুষ নয়, ও ঠিকই ছিল, হয়, যেহেতু এটা আই বচনে করতে হবে, তাহলে এখানে কি হবে? কোনো মানুষ হয় শিক্ষিত ব্যক্তি, আই বচন, তাই না? যেহেতু এখানে নয় কথাটা আছে সেহেতু এখানে হয় করতে হবে আই বচনে, আর আই বচনের গুণটা আমরা জানি হয়। তারপরটা কি আছে? ধনীরা কদাচিৎ দয়ালু হয়, তাহলে এটা ধনীরা কদাচিৎ দয়ালু হয়, এই যে কদাচিৎ কথাটা আছে, তাই কি না? কদাচিৎ দিয়ে যদি কোনো বাক্য সদর্থক থাকে তাহলে এটাকে নয়ার্থক করতে হবে ও বচনে, তাহলে কোনো ধনী ব্যক্তি নয় দয়ালু ব্যক্তি, ও বচনে, তাই না? তারপরটা কি আছে? খুব কম ছাত্র দক্ষ নয়, এই যে এখানে নাবাচক আছে, যে খুব কম ছাত্র দক্ষ নয়, তাহলে এটাকে আই বচনে করতে হবে। কোনো ছাত্র হয় দক্ষ, তাই কি না? যেহেতু খুব কম আর নয় আছে, তাহলে আই বচনে করলাম। তারপরটা কি আছে? যে কদাচিৎ মানুষ স্বার্থপর, তাই কি না? এটা হ্যাঁবাচক আছে, তাহলে এখানে নাবাচক করব ও বচনে, যে কোনো মানুষ নয় স্বার্থপর ব্যক্তি। তাহলে এই নিয়মটাকেও তোমরা অবশ্যই মনে রাখবে, তাহলে একটা বাক্যকে বচনে রূপান্তরিত করতে তোমাদের খুব সুবিধা হবে, আর খুব সহজেই তোমরা পরীক্ষার খাতায় করতে পারবে। এবারে দেখো 7 নম্বর নিয়মটাতে কি বলছে। দেখো, যদি কোনো বাক্যে ব্যতীত, ছাড়া, বাদে, প্রভৃতি বা একই জাতীয় শব্দে ব্যবহারের ফলে উদ্দেশ্যের একটা অংশ বাদ দিয়ে বিধেয়টি যদি অবশিষ্ট অংশ সম্পর্কে কিছু স্বীকার করে, তাহলে এরূপ বচনকে ব্যতিরেক বচন বা ব্যতিক্রমমূলক বচন বলে। সেই বাক্যকে এ বা আই বচনে পরিণত করতে হবে। ছাড়া অংশটি নির্দিষ্ট থাকলে এ বচন এবং অনির্দিষ্ট থাকলে আই বচনে রূপান্তরিত করতে হবে। দেখো এখানে কি বলছে, যে ব্যতীত, ছাড়া, বাদে, এই সব শব্দগুলো যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে সেটাকে এ বচনে করব, যদি অনির্দিষ্ট বোঝায় তাহলে আই বচনে রূপান্তরিত করতে হবে। তো দেখো এখানে এক্সাম্পল দেওয়া আছে যে একটি ছাড়া সব ধাতু কঠিন, বলছে যে একটি ছাড়া, মানে যতগুলো ধাতু আছে তার মধ্যে একটা ধাতু ছাড়া বলছে সব ধাতুগুলো কঠিন, তাই কি না? কিন্তু একটা ধাতু তো আছে যেটা কঠিন নয়, তাই না? তাহলে সেটাকে আই বচনে করব, যেহেতু নিয়মে বলে দিয়েছে যে অনির্দিষ্ট বোঝাচ্ছে ওই একটা ধাতুকে, তাই না?
তাহলে এটা কি হবে, কোনো কোনো ধাতু হয় কঠিন। এখানে কি বলছে, একজন ছাড়া সকল ছাত্র পাস করেছে। বলছে এখানে অনেকগুলো ছাত্র আছে, তার মধ্যে কি বলছে যে একজন ছাড়া সকলেই পাস করছে, তাই কি না? কিন্তু একজন তো আছে যে পাস করেনি। তাহলে একটি মাত্র সদস্যও যদি থেকে যায় আর বাক্যটা যদি হ্যাঁ বাচক হয় তাহলে সেটাকে আই বচন করতে হবে, আর যদি না বাচক হয় তাহলে সেটাকে ও বচনে করতে হবে। তাহলে এটা কি হবে, আই বচনে হবে, যেহেতু বাক্যটা হ্যাঁ বাচক আছে আর এখানে বলেই দিয়েছে যে অনির্দিষ্ট থাকলে সেটাকে আই বচনে করতে হবে। তো দেখো, একজন ছাড়া সকল ছাত্র পাস করেছে, কি হবে, কোনো কোনো ছাত্র হয় এমন যারা পাস করেছে, মানে কিছু কিছু ছাত্র আছে যারা পাস করেছে, কিন্তু একজন তো আছে যে পাস করেনি। তাহলে সেটাকে আই বচনে করবে। এবার দেখে নাও কি আছে এখানে, যে পারদ ছাড়া সকল ধাতু কি বলছে, কঠিন, তাই কি না? তাহলে এটা কি হবে, সকল ধাতু পারদ ছাড়া হয় কঠিন। তারপরটা কি আছে, একজন ছাড়া সবাই উপস্থিত। তাহলে এটা একজন ছাড়া সবাই উপস্থিত, এই যে অনির্দিষ্ট বোঝাচ্ছে ওই একজনকে, তাই কি না? তাহলে এটা আই বচনে করব, যে কোনো কোনো ব্যক্তি হয় উপস্থিত একজন ছাড়া, সেটা যে কেউ হতে পারে, তাই কি না? তাহলে এটাকে এইভাবে তোমরা মনে রাখবে। নেক্সট নিয়ম দেখো, এখানে কি বলেছে, যে যেসব বাক্যে প্রশ্নবোধক সেই সব বাক্যকে তার উত্তর অর্থ অনুযায়ী বচনে পরিণত করতে হবে। এখানে বলছে যে এই প্রশ্নবোধক বাক্যগুলিকে তার অর্থ অনুযায়ী বচনে রূপান্তরিত করতে হবে। মানে আগে প্রশ্নটা পড়তে হবে, পড়ে নিজেকে ওটা ভাবতে হবে, ভাবার পরে সেই বচনটাকে আমরা রূপান্তরিত করব। এখানে শুধুমাত্র দুটো বচনে রূপান্তরিত করতে হবে, একটা হচ্ছে এ বচন আর একটা ই বচন। তো দেখে নাও, কয়েকটা উদাহরণ দেওয়া আছে। এখানে আছে যে মন্ত্রীরা কি সর্বশক্তিমান। এখানে বলছে যে যারা মন্ত্রী তারা কি সর্বশক্তিমান, তাহলে এটা কোন বচন হতে পারে? অবভিয়াসলি এটা সর্বশক্তিমান না, কারণ গডের উপরে কেউ না, গড বলে একটা জিনিস আছে, তাই কি না? সেটা আমরা জানি বা ছোটোবেলার থেকে শুনে আসি। তাহলে এটা কি বচনে হবে, ই বচনে হবে, যে কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান। মন্ত্রীদের কাছে কিছু কিছু পাওয়ার থাকে, হ্যাঁ, যেগুলো আইনত দিক দিয়ে তারা ইউজ করে থাকে। তো এটা ই বচনে হবে, যে কোনো মন্ত্রী নয় সর্বশক্তিমান। যেমন এখানে আছে 2 নম্বরে, কে ধনী হতে চায় না। আচ্ছা বলো তো, পৃথিবীতে এমন কোনো ব্যক্তি আছে যে ধনী হতে চাইবে না? ধনী বলতে টাকাওয়ালা, যাদেরকে আমরা বড় লোক বলি, তাই না? যে বড় বড় গাড়ি কারে ঘুরে বেড়ায়, বা যাদের কোনো কিছু কিনতে তারা একবারও ভাবে না, তাই না? তো এটা কোশ্চেনের অ্যান্সার অবভিয়াসলি আমাদের জানাই উচিত। যে কে ধনী হতে চায় না, এই ধরনের প্রশ্নবোধক বাক্য থাকলে সেই শব্দটার অর্থটা বুঝে আমাকে বচনটাকে করতে হবে। তাহলে এটা কী হবে, সকল ব্যক্তি হয় এমন যারা ধনী হতে চায়, মানে পৃথিবীর মধ্যে সব মানুষগুলোই কি করতে চায়, ধনী হতে চায়। তারপরেরটা দেখো 3 নম্বর কি আছে, কোন মা তার সন্তানকে ভালোবাসেন না। এটা প্রশ্ন করছে যে কোন মা তার সন্তানকে ভালোবাসেন না। আচ্ছা, পৃথিবীর মধ্যে এমন কোনো মা আছে যে তার সন্তানকে ভালোবাসে না? তাহলে এই ধরনের প্রশ্নবোধক বাক্য যদি থাকে তাহলে সেই বাক্যটাকে কি করব, এ বচনে রূপান্তরিত করব। তাহলে কি হবে, সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে। সকল মা হয় এমন যে তার সন্তানকে ভালোবাসে, এ বচন। মরতে কে চায়? আচ্ছা বলো তো, এমন কোনো প্রাণী আছে যে মরতে চায়? অবভিয়াসলি না, কারণ সবাই চায় যে এই জগতে আরও যতদিন বেঁচে থাকবো আরও পরিবর্তনটা দেখি, জগৎটা কিভাবে চলছে বা মানুষজন কিভাবে পরিবর্তন হচ্ছে, বা জগতের মধ্যে আরও কী কী নতুন নতুন কিছু দেখা যাচ্ছে সেগুলোকে দেখি, তাই না? এটা সবার ইচ্ছা আছে পৃথিবীর মধ্যে যত মানুষ রয়েছে। তাহলে এখানে কি বলছে, মরতে কে চায় না। তাহলে কোনো ব্যক্তি নয় এমন যারা মরতে চায়, মানে পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নেই যে মরতে চাইবে। তারপর এটা কি আছে, শিশুরা কি সরল নয়। এখানে কোশ্চেন বলছে যে শিশুরা কি সরল নয়, তাহলে এটা এ বচনে হবে, যে সকল শিশু হয় সরল। কারণ আমরা জানি যে শিশুরা কখনো মিথ্যা কথা বলে না, ওরা যেটা দেখে ওটা বলে দেয়, কারণ ওদের মধ্যে ভাবনা শক্তিটা নেই, ভালো মন্দ বিচার বোধটা হয় না একটা শিশুর মধ্যে।
এই জন্য এটা এ বচনে রূপান্তরিত করতে হবে। দেখো এখানে কি বলছে, নতুন নিয়ম এখানে বলছে প্রাকল্পিক বচন বা বাক্যকে, মানে প্রাকল্পিক বচন মানে যদি তবে, যদি তবে দিয়ে কোনো বাক্য শুরু হবে। তাহলে এখানে দেখো যে সদর্থক হলে এ বচনে পরিণত করতে হবে, আর নয়ার্থক থাকলে ই বচনে রূপান্তরিত করতে হবে। দেখো এই সব শব্দগুলো, এই সব শব্দটা দিয়ে যদি কোনো বাক্য থাকে, বাক্যটা যদি হ্যাঁ বাচক বা সদর্থক হয় তাহলে সেটাকে এ বচনে করব, আর নয়ার্থক বা না বাচক থাকলে সেটাকে ই বচনে করব। কিন্তু আরেকটা কথা তোমরা মনে রাখবে, যদি কোনো একটা বাক্যের মধ্যে না কথাটা দুবার থাকে তাহলে সেটাকে সদর্থক এই বচনে করতে হবে, যদি না কথাটা তিনবার থাকে তাহলে সেটাকে নয়ার্থক ই বচনে রূপান্তরিত করতে হবে। অনেক সময় তোমাদের পরীক্ষায় কোশ্চেন্স থাকে এরকম, তো তোমরা এই কথাটা মনে রাখবে যে বাক্যের মধ্যে যদি দুটো না বোঝায় বা দুটো না কথাটা থাকে বা নয়ার্থক থাকে তাহলে সেটাকে সদর্থক এই বচনেই করতে হবে, এটা মনে রাখবে। তো দেখো এখানে কি আছে, যদি কোনো ব্যক্তি পরিশ্রম না করে তাহলে সে সফল হবে না, তাই না? এই যে না কথাটা দুটো আছে, না না, যদি কোনো ব্যক্তি পরিশ্রম না করে তাহলে সে সফল হবে না, এই যে যদি আর তাহলে দিয়ে আছে, বা যদি তবেও এখানে থাকতে পারে, একই কথা। দেখো এখানে এই বচনে রূপান্তরিত করতে হবে যে সকল পরিশ্রম করা ব্যক্তি হয় সফল ব্যক্তি। 2 নম্বরটা দেখো, যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে তা উন্নতশীল, তাই না? এখানে বলছে যদি কোনো দেশ স্বাধীন হয় তাহলে তা উন্নতশীল, তাহলে বাক্যটা কি আছে, সদর্থক আছে, তাই কি না? তাহলে এটাকে এই বচনে করতে হবে, কারণ নিয়মে বলে দিয়েছে যে সদর্থক থাকলে সেটাকে এই বচনে করব। তো দেখো এটা হবে সকল স্বাধীন দেশ হয় উন্নতশীল। নেক্সট নিয়মে দেখো, যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভিজবে, এই যে যদি আর তবে দিয়ে বাক্যটা থাকলে বাক্যটা যদি সদর্থক হয় তাহলে এই বচনে করব, তাহলে কি হবে, সকল বৃষ্টি পড়া স্থান হয় মাটি ভিজা স্থান। এগুলো একটু তোমাদেরকে অন্যরকম লজিক মনে হবে। দেখো যদি ফাঁকি দাও তবে ফেল করবে, আবার এটা এই বচনেই হবে, তাহলে সকল ফাঁকি দেওয়া ব্যক্তি হয় ফেল করা ব্যক্তি, এই বচন। যদি আমি যাই তবে সে যাবে, তাহলে এটা কি হবে, যে আমি যাওয়া স্থান হয় সে যাওয়া স্থান, যেহেতু এই যে আমি কথাটাকে নির্দিষ্ট করে বলছে, মানে যদি আমি, তাই কি না, আমি যাই তবে সে যাবে, তাহলে এখানে পরিমাণটা বসবে না, এই কথাটা মাথায় রাখবে। তাহলে এই সব শব্দ দিয়ে যদি কোনো বাক্য থাকে তাহলে সেই বাক্যটাকে বচনে এইভাবে রূপান্তরিত করতে হবে। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কোন জায়গাটা তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে, আমি চেষ্টা করব তোমাদের সেই বিষয়টাকে সলভ করে দেওয়ার। নেক্সট নিয়ম দেখো, এখানে কি বলছে যে আদেশ, উপদেশ, ইচ্ছা, বিস্ময়সূচক প্রভৃতি বাক্যকে এ বচনে রূপান্তরিত করতে হবে। বলছে এই সব শব্দগুলি থাকলে সেই বাক্যটাকে এ বচনে রূপান্তরিত করতে হবে। এই লজিকগুলো তোমাদের একটু অন্যরকম মনে হবে। এটাই লাস্ট নিয়ম। এই কয়েকটা নিয়ম তোমরা যদি মনে রাখতে পারো, আই থিঙ্ক তোমরা লজিক একটা জায়গাও ভুল করবে না। তো দেখো এখানে কি আছে, বইটি দাও, তাই কি না? তাহলে এটা কি হবে, তোমার বইটি দেওয়া হয় আমার আদেশ, এই বচন, তার মানে আদেশ করছে, তাই কি না? আদেশ, উপদেশ, ইচ্ছা, বিস্ময়সূচক এই সব শব্দগুলো যদি কোনো বাক্য থাকে তাহলে এই বাক্যগুলোকে এইভাবে বচনে রূপান্তরিত করতে হবে। সৎ পথে চলবে, তাহলে এটা কি দিচ্ছে, উপদেশ দিচ্ছে, তাই কি না? যে সৎ পথে চলবে, তাহলে কি হবে, তোমার সৎ পথে চলা হয় আমার উপদেশ, এই বচন। সুখী হও, মানে ইচ্ছা প্রকাশ করছে, তাই কি না? তোমার সুখী হওয়া হয় আমার ইচ্ছা। বাস এই কয়েকটা নিয়ম তোমরা যদি মনে রাখতে পারো তাহলে দর্শনে তোমরা কোনো জায়গায় লজিকগুলো অন্তত পক্ষে ভুল করবে না। তো এখান থেকেই ছিল লজিকের কিছু নিয়ম। তোমরা এই নিয়মগুলোকে অবশ্যই ভালো মতো খাতার মধ্যে লিখে নাও আর ভালো করে সেগুলোকে মনে রাখার চেষ্টা করো। আর এই নিয়মগুলো তোমরা যত পড়তে যাবে ততই কিন্তু ভুলবে। অতএব এগুলো মনে রাখার একটাই প্রসেস,
যত প্র্যাকটিস করবে তোমরা ততই বচনগুলোকে করতে পারবে, অন্যথায় কিন্তু অনেক অসুবিধা হবে। তো চলো প্রত্যেকে খাতায় লিখে নাও, ভালো করে পড়া শুরু করো। আই থিঙ্ক কারো কোনো অসুবিধা হবে না। আর যদি অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করে দেবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।